অনেক স্টুডেন্ট কোঅর্ডিনেটর এরা জামাত শিবিরের লোক, এবং কোথাও না কোথাও জামাতের বা তোমার অন্য যে র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপস আছে তাদের যে বিচারধারা সেটাই তারা প্রমোট করছে। এটা 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 নিয়ে তোমার কি বক্তব্য? হ্যাঁ, এটি সত্য। যে কারণে আমরা বলছি যে আজকে দেখুন, মানে সরকার বা এই আন্দোলন যখন পরিচালিত হয়েছে, তারা কি বলেছে? যে কোনো দাবি তারা বলে দিচ্ছে তারা ছাত্র জনতার দাবি। যে কোনো দাবি হয়তো কোনো একটি রাজনৈতিক দল করছে, যেমন আপনি যেটি বললেন যে তারা ইসলামী ছাত্র শিবির যে সংগঠনটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ বিরোধিতা করেছে, বাংলাদেশের মানুষের উপর নারকীয় নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করেছে, সেই সংগঠনকে কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই বৈধতা দেয় না। তারা ছদ্মবেশে কর্মকাণ্ড পরিচালনা করে, বিভিন্ন সংগঠনের অভ্যন্তরে পরিচালনা করে। আমরা এই আন্দোলন শেষ হওয়ার পরে আওয়ামী লীগ সরকারকে জোরপূর্বক উৎখাত করার পরে আমরা যেটি দেখতে পেলাম, তারা কিন্তু পূর্বে পরিচয় প্রকাশ করেনি। পরবর্তী সময়ে কিন্তু তারা তাদের কোঅর্ডিনেটর যারা ছিল অনেকেই তাদের পরিচয় প্রকাশ করেছে। কেউ ছাত্র শিবিরের কর্মী, কেউ অন্যান্য ছাত্র সংগঠনের কর্মী, সবারই কিন্তু কেউ মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত, কেউ হিজবুত তাহরিরের সঙ্গে সম্পৃক্ত। এই হচ্ছে বাস্তবতা। তো সবারই কিন্তু রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তারা সেটি ছাত্রদের উপর, সাধারণ ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে এক ধরনের বৈধতা, এক ধরনের লেজিটিমেসি আদায় করার চেষ্টা করছে। সত্যিকার অর্থেই যেটি আমরা মনে করি যে এটি একটি সুপরিকল্পিতভাবে এটি সম্পন্ন করা হয়েছে এবং এটির মাধ্যমে আজকে বাংলাদেশে দেখুন নারীদের স্বাধীনতা নানাভাবে বিপর্যস্ত হচ্ছে। এক ধরনের ধর্মান্ধতা, এক ধরনের রক্ষণশীলতাকে প্রমোট করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের আড়ম্বর এসব কিছু বাড়ানো হচ্ছে। আমাদের যারা বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সেটিকে বিঘ্নিত করে আজকে আমাদের অপরাপর ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ধর্মীয় স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা, সেটির উপর বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এবং ধারাবাহিকভাবে আমরা মনে করি যে রাষ্ট্রটি শুধুমাত্র ফ্যাসিস্ট নয়, রাষ্ট্রটিকে একটি ধর্মান্ধ, একটি প্রতিক্রিয়াশীল এবং সর্বোপরি একটি অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করাই কিন্তু তাদের মূল লক্ষ্য। সে কারণেই তারা এই ছদ্মবেশগুলো ধারণ করেছে, কারণ তারা জানতো তাদের প্রকৃত পরিচয় যদি প্রকাশিত হয় তাহলে শিক্ষার্থীদের সমর্থন তারা কখনোই পাবে না। সে কারণে কিন্তু আন্দোলনের সময় তারা এই অপকৌশলগুলো গ্রহণ করেছিল। আজকের বাংলাদেশের দুটি জিনিস হলে খুব মুশকিল, এক তো আওয়ামী লীগ হলে মুশকিল, আর দ্বিতীয়ত হিন্দু হলে মুশকিল। তো যে অ্যাটাক গুলো হচ্ছে আওয়ামী লীগের উপরেও হচ্ছে, হিন্দুদের উপরেও হচ্ছে, সেটা কি কমেছে? এক নম্বর। এবং দু নম্বর, তুমি কি আশার আলো দেখতে পাচ্ছ? এখন কি একটু সিচুয়েশন বাংলাদেশে নর্মালের দিকে যাচ্ছে নাকি আরো খারাপ হচ্ছে? আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে এই যে সরকার ক্ষমতায় আছে তাদের হাতেই রক্তের দাগ লেগে রয়েছে। আমরা যে গণহত্যার যে আন্তর্জাতিক স্বীকৃত সংজ্ঞা যদি আমরা দেখি, যে আমরা রোম স্ট্যাটিউটের কথাও যদি বলি, সেখানে একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে আপনার উপরে আক্রমণ করা হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এই একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে তাদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে, হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রত্যেকটি বাড়িঘর কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু লুটপাট করা হয়েছে। এবং এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে কিন্তু তাদের উপর আক্রমণ পরিচালনা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সিভিল ওয়ার কিংবা একটি যুদ্ধের সময় যতজন না পুলিশ মারা যায়, আমরা দেখেছি যে এই আন্দোলন চলাকালীন সময় পুলিশদের উপরে কিভাবে পিটিয়ে মারা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, কিভাবে বাংলাদেশের বেশিরভাগ থানা কিন্তু লুট করা হয়েছে, অস্ত্রগুলো পর্যন্ত লুট করা হয়েছে। তো এই যারা গণহত্যা পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে সরকারে রয়েছে এবং তারাই কে ফ্যাসিস্ট নয়, কারা হত্যাকারী, কারা হত্যাকারী নয়, এই ধরনের কথাবার্তা তারা আজকে বলছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশ, গোটা বাংলাদেশ আজকে একটি জল্লাদের উল্লাস মঞ্চ, গোটা বাংলাদেশে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা তো সবসময় চাই জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। একটা নির্বাচিত শাসন ব্যবস্থা থাকবে, জনগণের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা থাকবে, সেটি তো আমাদের চাওয়া। সেই গণতন্ত্রই তো আজকে দুমড়ে মুচড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই কয়েকজন গুটি কয়েক যে আজকে উপদেষ্টা মন্ডলী গঠন করে বসলো, এই এই ক্ষমতা দখল করে বসলো, এই বৈধতা তো জনগণ দেয়নি, জনগণ তো সম্মতি দেয়নি। বাংলাদেশের যারা এই 18 কোটি জনগণ, তারা কি বলেছে তারা কাদেরকে ক্ষমতা দেখতে চায়, কাদেরকে ক্ষমতা দেখতে চায় না? এটি কোনো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়েছে নাকি সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে রয়েছে? কোনো কিছুর মধ্যেই তো হয়নি। বাংলাদেশে যে ধরনের শাসন ব্যবস্থা বর্তমানে পরিচালিত রয়েছে, তো পৃথিবীর কোনো দেশেই, পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে, আধা গণতান্ত্রিক দেশে, কোনো দেশেই তো এই মুহূর্তে এই ধরনের শাসন ব্যবস্থা নেই। সে কারণে আমরা মনে করি যে আজকে বাংলাদেশের জনগণের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে সেই গণতন্ত্রের প্রত্যাবর্তন আহ, ঘটানো, গণতান্ত্রিক বাংলাদেশকে নতুন করে পুনরুজ্জীবিত করা। এবং অবশ্যই আমরা আশার আলো দেখি, কারণ যারা মনে করছে যে এই 3 মাস জোর জবরদখল করে ক্ষমতা দখল করেছে এবং এটাই এখানেই ইতিহাস থেমে যাবে, ইতিহাস এখানে থেমে থাকবে না। ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় লিখবে এবং ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় এটাই লিখবে যে যারা গণতন্ত্রকামী, যারা
এক ধরনের স্বাধীনতাকামী, যারা মুক্তবুদ্ধি চর্চা করতে চায়, প্রগতিশীলতা চর্চা করতে চায়, একটি আধুনিক বৈষম্যমূলক, বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক দেশ যারা প্রতিষ্ঠিত করতে চায়, গণতন্ত্রের দাবিতে সেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এবং বিশেষ করে ছাত্ররা ঐক্যবদ্ধ হবে। এবং সে ঐক্যবদ্ধ অবস্থার মাধ্যমেই বাংলাদেশের পরিবর্তন ঘটিয়ে, এই সরকারের পতন ঘটিয়েই আমরা জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করব। তোমাদের পলিটিক্যাল প্ল্যান কি? তোমাদের ছাত্রলীগ তো ব্যান্ড এখন, এবং আওয়ামী লীগের অনেক নেতারা এখন দেশ ছেড়েছেন, বা অনেকে হয়তো কিছু নেতা জেলে আছেন। তো তোমরা এখন কিভাবে অর্গানাইজেশনলি কাজ করছো? আমাদের তো খুবই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। ছাত্রলীগের এমন কোনো কর্মী হয়তো এই মুহূর্তে বাংলাদেশে নেই যারা নিজের বাড়িতে থাকতে পারছে। ছাত্রলীগ এমন কোনো কর্মী হয়তো নেই যিনি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে। হয় কারাগারে রয়েছে, কিংবা পুলিশ তাকে তাড়া করছে, কিংবা যারা আজকে এই যে গোষ্ঠীটি ক্ষমতা দখল করছে তারা আজকে মব জাস্টিস কায়েম করে নিজেরা রায় দিয়ে রাস্তায় তাদেরকে মেরে ফেলছে। এই হচ্ছে গোটা বাংলাদেশের বাস্তবতা। তো আমাদের আসলে পেছনে ফেরার কোনো অবকাশ নেই। দেয়ালের পিঠ আমাদের ঠেকে গেছে, এবং যে ধরনের ধ্বংসযজ্ঞ পরিচালিত করা হয়েছে, গোটা বাংলাদেশের মানুষই আসলে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই অশুভ শক্তির কর্মকাণ্ডের কারণে। যে কারণে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়া, নেতাকর্মীরা সাংগঠনিকভাবে আবারও ঐক্যবদ্ধ হওয়া, আমাদের যে কানেক্টিভিটি রয়েছে সেটিকে আরো দৃঢ় করা, এবং আমরা অবশ্যই শিক্ষার অধিকার, মৌলিক অধিকার যেটি আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে, সেই লক্ষ্যে আমরা সৃজনশীলভাবে কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছি এবং আন্দোলন গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। এবং বাংলাদেশের ছাত্র সমাজের কাছেও আমরা আমাদের মেসেজটি নিয়ে যেতে চাই যে শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা শ্রদ্ধা জানাই। আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি, বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা অভিনন্দন জানাই, স্যালুট জানাই, সালাম জানাই, যে তারা সাহসিকতার পরিচয় দিয়েছে, লড়াই করেছে। কিন্তু একই সঙ্গে শিক্ষার্থীদেরকে যারা ব্যবহার করেছে, শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা ক্ষমতায় গিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিরোধ অব্যাহত রাখবো। বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরি চেয়েছে, বাংলাদেশের ছেলেমেয়েরা জব সার্কুলেশন চেয়েছে। আজকে বাংলাদেশে কোনো জব সার্কুলেশন নেই, বরং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করার সার্কুলেশনের বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ছেলেমেয়েরা সরকারি চাকরিতে মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক নিশ্চয়তা চেয়েছে, যেন ধরনের দুর্বৃত্তায়ন না ঘটে, দলীয় রাজনীতির প্রতিফলন যেন না ঘটে। অথচ আজকে দেখুন, সরকারি চাকরির সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, চাকরিতে তারা যোগদান করবে, সেই চাকরিতে যোগদান করার মুহূর্তে তাদেরকে শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের সমর্থক হওয়ার কারণে তাদের চাকরি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ যেন বাড়ে সেটি চেয়েছে, অথচ এই সরকার কি করেছে? পিএসসি ঘোষিত পরীক্ষা যেগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলো ইতিমধ্যে কয়বার তারা অংশগ্রহণ করতে পারবে সে ব্যাপারে কিন্তু তারা এক ধরনের, যে 3বার অংশগ্রহণ করতে পারবে, 4বার অংশগ্রহণ করতে পারবে, এটির মাধ্যমে বরং বাংলাদেশের ছেলেমেয়েদের চাকরির যে অধিকার আছে, চাকরিতে অংশগ্রহণ করার জন্য যে সুযোগের সমতার প্রয়োজন রয়েছে, সেটি কিন্তু এই সরকার লঙ্ঘিত করছে। এবং ছেলেমেয়েরা কি চায়? যে রাজনৈতিক দল এক একজন করতে পারে, কিন্তু সরকারি চাকরিতে তো সবার, বাংলাদেশের নাগরিক সরকারি চাকরিতে পরীক্ষা উত্তীর্ণ হলে চাকরি করার অধিকার রয়েছে। সেটিও কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা আজকে শঙ্কায় রয়েছে। সে হয়তো পরীক্ষায় ভালো করছে, ক্লাসে ভালো করছে, চাকরির পরীক্ষায় ভালো করছে, কিন্তু পরীক্ষা শেষে সে যে সমস্ত মেধার পরীক্ষা উত্তীর্ণ সে যে চাকরি পাবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এই সরকার হুট করে ঘোষিত দেবে যে আওয়ামী লীগের দোসর, এই আওয়ামী লীগের সমর্থকদের দোসর, এবং এই অজুহাতেই তারা তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেবে। এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু বিপর্যস্ত। বেসরকারি খাত শেখ হাসিনা সরকারের মাধ্যমে যেটির অভাবনীয় উন্নতি ঘটেছে, সেই বেসরকারি খাত, কারণ সরকারি চাকরিতে তো সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়, সেই বেসরকারি খাত কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত। আমাদের কলকারখানাগুলো বন্ধ হয়েছে, ব্যবসা বাণিজ্য তারা সবকিছু বন্ধ রেখেছে। সার্বিকভাবে গোটা দেশের অর্থনীতি কিন্তু বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাগামহীন অবস্থা, ছেলেমেয়েরা কিন্তু অলরেডি ভুক্তভোগী হচ্ছে। যে কারণে আমি মনে করি যে যৌক্তিকভাবে বাংলাদেশের ছেলেমেয়েরা নিজেদের স্বার্থেই ঘুরে দাঁড়াবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, এবং শেখ হাসিনা পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে।